সঙ্গে সঙ্গে গাছটা ভীষণভাবে দুলে উঠল, যেন হঠাৎ ঝড় উঠেছে, বৈশাখী ঝড়। গাছটার একটা ডাল স্প্রিং এর মতো নেমে এসে বাড়ি মারল। হেস হেস কি সব কথা শোনা যাচ্ছে। মনে হলো ফিস ফিস করে কেউ কথা বলছে, যেন কেউ চাপা স্বরে বলছে, ডাল ভাঙবে না। বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে একটানা শোঁ শোঁ শব্দ। ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে গায়ে হঠাৎ যেন কাঁটা দিয়ে ওঠে। ওইদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, গাছের চিহ্ন মাত্র নেই, অদৃশ্য হয়ে গেছে। সবাই যেন পরস্পর থেকে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলো। এমন রোমহর্ষক কাণ্ড কারখানা কিশোর উপন্যাসটিকে একেবারে দুর্ধর্ষ স্বাদের করে তুলেছে। চমকে রহস্যে ভরপুর এই দুর্দান্ত উপন্যাস কিশোর তরুণদের কল্পনার জগতের সঙ্গে তাল মিলিয়ে লেখা। পড়ে মজা পাবেন বড়রাও। মোস্তফা তানিমের কাবলার খালের রহস্যময় বৃক্ষ উপন্যাসটি এবারের ২১-এর বইমেলায় পাওয়া যাচ্ছে। আর সেই বইটির সাথে পরিচয় করিয়ে দিতেই তাকে নিয়ে এসেছি। আপনাকে স্বাগত কবিতার সাথে। আমি একটু লেখক পরিচিতিটা দিয়ে নিই। ৩ দশক ধরে লেখালেখি করছেন। তার বেশিরভাগ গ্রন্থ বৈজ্ঞানিক, কল্পকাহিনী এবং বিজ্ঞান ভিত্তিক হলেও তিনি অন্যান্য জনরায় নিয়মিত লিখে থাকেন। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই তিনি শিশু কিশোর সাহিত্য, রহস্য রচনা এবং অন্যান্য অঙ্গনে পাঠক প্রিয়তা পেয়েছেন। রহস্য এবং যুক্তি এই দুটি বিপরীতমুখী জিনিস তাকে সমানভাবে টানে। তার লেখালেখিতে এই দুয়ের সুন্দর সমন্বয় ঘটেছে। তো আমরা আজকে কথা বলবো সেই গল্পটা নিয়ে, যেটি নিয়ে এবার আপনি বইমেলায় এসেছেন। আপনার লেখালেখি তো ২ হাতে চলছে মনে হয়। তো কাবলার খালের রহস্যময় বৃক্ষ, বৃক্ষের লেখক মোস্তফা তানিম কবিতার সাথে আজ আছেন। আপনাকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আমাকে আবার নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা, আপনি মূলত একজন সায়েন্স ফিকশন নিয়ে লেখেন। এবারের এই কিশোর অ্যাডভেঞ্চার কাবলার খালের রহস্যময় বৃক্ষ লেখার পেছনে কারণটা কি? এটা কি বেছে কেন নিলেন? জি, আমি আমার লেখালেখি যখন শুরু করি আমি প্রথম, তখন শিশু কিশোরদের জন্যই আসলে আমি লেখাটা শুরু করি। প্রথমে আমি গল্প লিখতাম দৈনিক ইত্তেফাকে। তখন রুকনুজ্জামান খানের যে পাতা ছিল, দাদা ভাই বলতাম আমরা, আপনি জানেন, কচিকাঁচার আসর, সেখানে লিখতাম। পরে আমার প্রথম বই যেটি বের হয় সেটাও শিশু কিশোরদের জন্য, নাম ছিল ম্যাকগাইভার মামা। বহু আগে এই বইটি বের হয়, প্রথম বই, এবং সেটি পাঠকদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে সেই সময়ে, ৯০-এর দশকে। তো বহুদিন, দীর্ঘদিন আমি শিশু কিশোরদের জন্য লিখতে পারি নাই, এবং আমার মনের মধ্যে এক ধরনের পীড়া অনুভব করতাম। কারণ পাঠকদের মধ্যে, পাঠক কুলের মধ্যে শ্রেষ্ঠ আমি মনে করি কিশোর। কারণ সেই সময় কল্পনাটা বেশি থাকে, সেই সময় জানার আগ্রহ থাকে, রহস্য, অ্যাডভেঞ্চার, এগুলির জন্য তারা উন্মুখ হয়ে থাকে, এবং তাদের তখন মননটা গঠনেরও সময় একটা। তো সে কারণেই আমার ইচ্ছেই ছিল যে একটা ভালো শিশু কিশোরদের একটা উপন্যাস এবারে বের করব, এবং ভাগ্যই বলতে হবে যে একটা খুব ভালো প্লট পেয়েছি, এবং সে কারণেই শিশুদের আরো আমি লিখবো, বাট এখানে দীর্ঘ বিরতির পরে শুরু করলাম। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্নটাই ছিল এটা যে কোন বয়সী পাঠকের জন্য এই বই, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। তো এই বয়সী পাঠকদের জন্য আপনার এই বইটি বেছে নেওয়ার কারণটা কি? জি, আমরা যখন শিশু কিশোর বলি,
বা শিশু কিশোর সাহিত্য বলি, সেটা কিন্তু একেবারে শৈশব থেকে শুরু হয়ে বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, তো এটা আমাদের গ্রেড 1 প্রথম শ্রেণীর ছিল। তো সেটাও তারপরে 8 থেকে 12 আরেকটা জনরা করা হয়, এবং 12 থেকে 18 আরেকটা, সেটাকে আমরা কিশোর আরেকটু পরিণত, যেমন সত্যজিৎ রায়ের যে 12 সিরিজের যে বইগুলি, তারপরে শঙ্কর, ফেলুদা, তো এই ধরনের বইগুলি আমরা কিশোর, সেটাই। এখানে এসে একটা বয়ঃসন্ধি আসে যখন সে প্রায় প্রাপ্তবয়স্কদের যে বইগুলি সেগুলি পড়তে পারে হয়তো, কিন্তু তার অনেক ক্ষেত্রে তার জন্য পড়া অনুচিত। তো এই দুইটার মেলবন্ধন করার জন্য এই কিশোর বয়সে, এবং সেখানে আমরা যে জিনিসগুলি দিতে পারি এবং যেগুলি কিশোর তরুণদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি করে, হলো অ্যাডভেঞ্চার। তাদের মধ্যে বন্ধুত্ব এবং বন্ধুত্বের যে সংঘাত, ওই সময় বন্ধুত্বটা কিন্তু বেড়ে ওঠে। বন্ধুত্ব এই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেখা দেয়। এটা এই গল্পে 8 জন আছে কিশোর কিশোরী, তাদের পরস্পরের যে সম্পর্ক সেটাও টানাপোড়েন। যেমন আমরা জানি দীপু নাম্বার 2 একটা বই আছে, সেটা এরকম কিশোরদের উপরেই লেখা করা বই, উপন্যাস। তো এটা বেছে নেওয়ার কারণ হলো অনেকগুলি, তার মধ্যে রহস্যটাকে আনা, অ্যাডভেঞ্চারটাকে আনা, এর মধ্যে বিজ্ঞান আছে, এবং এর মধ্যে সূক্ষ্মভাবে যেটা আছে সেটা, এই বইটা পড়ার পর মানুষের বৃক্ষ বা গাছ সম্পর্কে একটা ভিন্ন ধারণা হবে, তারপরে তার মধ্যে একটা ভালোবাসা জন্মাবে। আচ্ছা আচ্ছা। তো কামলার খালের রহস্যময় বৃক্ষ, আপনি ওটার উপাদানগুলোর কথাই বলছেন, যে কি কি ধরনের উপাদান আছে আপনার এই এই গল্পটার ভেতরে, তাই তো? জি। আচ্ছা, তো রহস্যটা কি একটু একটু বলা যাবে, কি রহস্য আছে? হ্যাঁ, রহস্যটা আপনি ফ্ল্যাপের যে লেখাটুকু ছিল বা বইয়ের পেছনে যে লেখাটা আছে, সেই রহস্যটা হচ্ছে যে একটা প্রথমে একটা গুপ্তধনের সন্ধানে যায় এই কয়েকজন কিশোর, কিন্তু ওখানে গিয়ে তারা এমন একটা গাছের সন্ধান পায় যে গাছটার কিছু ঐচ্ছিক, আমরা জানি যে উদ্ভিদ চলাফেরা করতে পারে না, বা তার ঐচ্ছিক কাজগুলি মানুষ যেভাবে করতে পারে, তাড়াতাড়ি করতে পারে পেশি দিয়ে, বা অন্য প্রাণী সেগুলি করতে পারে না, কিন্তু সেটা করতে পারছে। এবং এটা তাদের পর্যবেক্ষণের ভুল হতে পারে, দেখার ভুল হতে পারে, কিন্তু ক্রমেই এখানে একটা মানুষও মারা যায় আচ্ছা রাত অন্ধকারে। তো ক্রমেই এই রহস্যটা ঘনীভূত হয়। আচ্ছা। অনেকেই বলে বড়দের থেকে ছোটদের জন্য লেখা কঠিন, আপনার কাছেও কি তাই মনে হয়? আমার আমার কাছেও তাই মনে হয়। এখানে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হয় লেখককে, কেননা বড়দেরকে আপনি যেটা দিতে পারছেন, আমরা যেহেতু বেশিরভাগ লেখকই প্রাপ্তবয়স্ক, জি। কাজেই তাদের জন্য এটা খুব সহজ বোঝাটা, যে প্রাপ্তবয়স্ক সাইকোলজিটা, মন এবং উদ্দীপনা কৌতূহলটা কোন দিকে, কিন্তু শিশু কিশোর যেহেতু সেই বয়সটা আমরা পেরিয়ে এসেছি, সেটা বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। কাজেই বইটা হয়ে যায় বড়দের শুধুমাত্র চরিত্রগুলি ছোটদের, এটা হতে পারে। তো কাজে তাদের সঙ্গে যে একটা অ্যাটাচমেন্ট, তাদেরকে কৌতূহলে নিয়ে আসা, আগ্রহ, তাদের যে ভাষাটা, সেই ভাষাটাকে, এবং তাদের যে সামাজিক পর্যবেক্ষণ, সামাজিক অবস্থা, সেটাকে তাদের মতো করে তুলে ধরাটাই বেশ কঠিন হয়ে যায়, আমিও তাই মনে করি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলছি, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। আমি আমার কৈশোরে ফিরে গেছি। আমি লিটল হাউস অন দ্য উডস দেখছি, যেটা লিটল হাউস অন দ্য প্রেরি সিরিজ নামে আমরা ছোটবেলায় সবাই দেখেছি, আমার মনে হয় আপনিও দেখেছেন, লরা ইঙ্গেলসের। তো আপনার কি এই ধরনের কোনো লেখার ইচ্ছে আছে, এই ধরনের কোনো ধারাবাহিক ভাবে আপনার ছোটবেলাকে নিয়ে, বা আমাদের বাংলাদেশের পটভূমিতে আমাদের ছেলেবেলাটা কেমন ছিল? সম্প্রতি আমি চিন্তা করছিলাম যে আমি নোট করে রাখবো, যখনই মনে পড়বে তখনই, যেমন ধরেন যে আমি দেখতাম, আমি যখন শিশু কিশোর ছিলাম, যে রাস্তার ধারে যে বৈদ্যুতিক লাইন, যেটা তার মধ্যে বাদুর
আটকা পড়ে মরে পড়ে হ্যাঁ। আছে, ঝুলে আছে। এটা তো আমরা এখন দেখি না, বাদুড়ই দেখি না বহুদিন। তারপরে অনেকগুলি বিষয় আমরা আগে যেভাবে দেখতাম সেই জিনিসগুলি আমরা এখন ওটা হারিয়ে ফেলেছি, বা ওই সময়টা নাই আসলে। তো সেইগুলিকে আমি কিছু কিছু করে এখনই লিখে রাখার চিন্তা করছি, এবং এটা হয় একটা ফিকশন হিসেবে অথবা আত্মজীবনী হিসেবে ইচ্ছে আছে। হ্যাঁ, এই কারণে বলছি যে আমরা যে সময়টাতে বসবাস করে এসেছি, আমরা যে সময়টাতে বড় হয়েছি, সেটা হচ্ছে আমাদের এই জীবনটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে বাংলাদেশের। এই সময়টা যেমন আমাদের নানা বাড়ি ছিল, দাদা বাড়ি ছিল। এখন বেশিরভাগ বাচ্চাদেরই হয়তো সেই আমরা গ্রীষ্মের ছুটিতে বা পরীক্ষার শেষ হওয়ার পরে শীতের ছুটিতে যে যেতাম, এবং গ্রামের সেই যে পরিবেশটা, সমস্ত আমাদের পরিবারের সবাই একত্রিত হতো, সব কাজিনরা মিলে যে এই যে বেড়ে ওঠাটা, এটার যে একটা, এগুলো থেকে আমাদের মনে হয় যে আমাদের বাচ্চারা, ওরাও নিশ্চয়ই ওদেরও আছে, কিন্তু ওরা সেই আমাদের সেই অতীতটাকে, ওই সময়টাকে, ওই আম আনন্দটাকে, পরিবারকে এবং আমাদের যে অভিজ্ঞতাগুলোকে, সেগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে। সেগুলো নেই, সেগুলো পাচ্ছে না। তো এটা ওদের সামনেও নিয়ে আসার জন্যে, এবং আমাদেরও আমরা কিভাবে বড় হয়েছি, এটার একটা বিশাল আমার মনে হয় যেন এটা একটা অনেক বড় একটা পটভূমি হতে পারে। তাই না? আপনার লেখার ক্ষেত্রে যেহেতু আপনি কিশোর-কিশোরীদের, তরুণ-তরুণদের দের নিয়েই লেখেন। এবং কি বলেন? জি জি, অবশ্যই। আমি আপনাকে দুই একটা মানে আমার কৈশোরের অনুভূতির কথা বলি। যেমন ধরেন হুম, গাড়ির ধোঁয়া, এটা তখন একটা নীল রঙের, এবং ওই ধোঁয়াটার গন্ধটা খুব আমরা উপভোগ করতাম। আমরা অনেক সময় ছোট থাকতে গাড়ির পেছনে দৌড়াতাম ওই ধোঁয়াটা নেওয়ার জন্য, ধোঁয়ার গন্ধটা নেওয়ার জন্য। হুম, তারপরে হুম, আখ নিয়ে যেত গাড়ি। আমি যে এলাকায় থাকতাম উত্তরবঙ্গে, আখের গাড়ি, একটা ট্রাক্টর যেত। আচ্ছা। সেটা ওই দুরন্ত ছেলেরা স্কুলের, তারা ওটা ওই চলন্ত গাড়ি থেকে আখ নিয়ে আপনার ওটা খেত আর কি। এটা একটা খুব ইয়া ছিল, অ্যাডভেঞ্চারের মতো ছিল। তো যাই হোক, আমাদের সেই জীবন যাত্রা এখন তো আর কোথাও ওইভাবে পাওয়া যাবে না। সেটা যদি সাহিত্যের পাতায় লিখে রাখা যায়, অবশ্যই অনেকে লিখছেন। এবং সেই প্রসঙ্গ ধরেই এই বইটা লিখতে গিয়ে আমি অনেক কিছু মানে ওই যে কিশোরদের মধ্যে বা ছেলেবেলায় যে ইন্টারাকশন গুলি ছিল, আপনার কৈশোর। কৈশোরে ছিল। যেমন ধরেন একটা কথা, একটা ছেলে আরেকজনকে বলছে যে তুই একটা হাফ লেডিস। তো এটা হচ্ছে যে ওই কটাক্ষ করাটা, এবং এটা হচ্ছে কারো যদি পৌরুষ নিয়ে কথা বলাটা, তখন একটা খুব ইগোতে লাগতো। তো এরকম। তারপরে এটা আমার এই বইতে নাই। যেমন আমরা প্রায় বলতাম, সবাই বলতো যে কিছু একটা নিয়ে যদি বাদানুবাদ হতো বা বিশ্বাস করে না, তখন বলতো যে এটা যদি সত্য না হয় তাহলে আমি কান কেটে কুকুরে গলায় ঝুলাই দেব। তো এটা এর মানে কি? কেন সে কান কাটবে? কেন কুকুরের গলায় কিভাবে ঝুলাবে? কিন্তু আমরা এটা বলতাম। এটার মধ্যে এক ধরনের মানে এটা একটা কোলেটারাল রাখার মতো আর কি। সেটাই। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে হলো। আমি যদিও আপনার লেখার সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা ছোটবেলায় যে ভাষায় কথা বলতাম, আমাদের যে দৈনন্দিন ব্যবহারের জন্য যে ভাষাগুলো ছিল বন্ধুদের মধ্যে, সেই ভাষাগুলোর কিন্তু এখন যারা এখনকার যে কিশোর, কিশোরী, তরুণ-তরুণী, তাদের মধ্যে আপনি কখনো শুনেছেন? আ এই ভাষায় কি আমরা কখনো কথা বলেছি? প্যারা বা এই প্যারার আপনি অর্থটা কি জানেন? আমার কিন্তু এটা বুঝতে অনেক সময় লেগেছে যে কি বলে এটা? এখনকার বাচ্চারা কতক্ষণ পরপরই বলবে প্যারা। এই প্যারার হুম। মধ্যে আছি। প্যারাটা কি? এটা নতুন শব্দ সংযোজন বাংলা ভাষায় হয়ে গেছে। আহ, সেই এবং সবাই বলছে, মোটামুটি সবাই বলছে। খিদা, তো প্যারা, এই শব্দগুলি আমাদের ছিল না। এটা আমাকেও নতুন করে মানে জানতে হয়েছে আর কি। জিনিসটা অভ্যস্ত হতে সময় লেগেছে। এই বইটা যে লিখেছেন, এটা কিছুটা ভৌতিক, কিছুটা সায়েন্স ফিকশন, ২ টা মিলিয়েই করেছেন লেখাটা? বা এটার সাথে সায়েন্স ফিকশন এর যোগাযোগটা আছে কিনা?
জি, আপনি ঠিকই ধরেছেন। মানে এইটা যদিও ওই বইয়ের ফ্ল্যাপে নাই, কিন্তু এটার মধ্যে কিছুটা ভৌতিক বা আধিভৌতিক ব্যাখ্যার অতীত এ ধরনের মনে হয়। হুম, এটা সায়েন্স ফিকশন হিসেবেও যেতে পারতো, হুম, কিন্তু সায়েন্স ফিকশন হলে এটার জেনারেলাইজেশনটা আরো বড়, ওটা একটা গণ্ডির মধ্যে চলে যায়। তো এটাকে অ্যাডভেঞ্চার হিসেবে রাখা হয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন গ্যালিভার্স ট্রাভেলস, এটা যদি আমরা সায়েন্স ফিকশনও যদি তিনি বলতেন, হয়তো ওইটা সায়েন্স ফিকশন হিসেবে কোনোভাবে হয়তো পার পেত। কিন্তু এটা তার থেকেও বড়, কারণ হচ্ছে যে এর এর মধ্যে একটা বক্তব্য আছে। এবং এই গ্যালিভার্স ট্রাভেলসটা তিনি লিখেছেন আম, আহ, শিশুদের জন্য, কিন্তু আসলে এটা শুধু শিশুদের জন্য নয়, এটা বড়দের জন্য। তো ওই ওই বইটা সিমিলারলি একইভাবে, মানে আমি তখন ওই গ্যালিভার্স ট্রাভেলসটা চিন্তা করিনি, কিন্তু এই মুহূর্তে মনে পড়লো। হুম। একইভাবে এই বইটা ঠিক সেরকমই আর কি। এটা এটা শিশুরা শিশু কিশোররা মজা পাবে, বড়রাও। এবং এর মধ্যে সায়েন্স ফিকশন কিছুটা আছে, কিন্তু এ তাকেও অতিক্রম করে যায়। আচ্ছা, উম, আপনার লেখার সময় নিশ্চয়ই প্রত্যেকটা সৃষ্টির সময় আপনি একটা সময় পার করেন, একটা নিজেকে একটা সময়ের মধ্যে বন্দি করে রাখেন, আপনার পটভূমি থেকে শুরু করে সবকিছু। তো এই বইটা লেখার সময় আপনার স্মরণীয় ঘটনা কি কি ঘটেছে, মানে যেগুলো আপনার মনে থাকবে বা মনে করার মতো, মনে রাখার মতো? জি, তো আমি আহ, এই প্রথমে জায়গা নির্বাচনটা একটা বড় কাজ। আহ, এবং সেটা সমস্যা এই জন্য যে কাহিনীর সঙ্গে জায়গাটা যেন মেলে, আবার আমি যেন ওই জায়গাটা চিনি। তো তাহলে এই দুইটার সমন্বয় হয় না। আমার একটা গল্প আমি 4 বছর আগে লিখেছি। 4 না 5 বছর আগে লিখেছি। ওই গল্পটার প্লটটা আমার মাথায় আসছে 20 বছর আগে, কিন্তু যে জায়গায় দেখানোর কথা একটা টিলা থাকবে, সিলেট অঞ্চল হলে ভালো হয়, সেটা আমি জানতাম না দেখে আমি 20 বছর এটা লিখতে পারিনি। কিন্তু 20 বছর পরে আমি চিন্তা করলাম যে আমি এটাকে সমতল ভূমিতেই দেখাই, যে জায়গাটা আমি চিনি। আচ্ছা। হ্যাঁ, প্লটটা একটু চেঞ্জ করে দিই তাতে যেন, এবং এইটা মনে হওয়ার পরপরই আমি এটা লিখতে পারলাম। হুম, তো এখানে যেটা হচ্ছে যে যে জায়গাটা লিখেছি সাতক্ষীরা, খুলনার কাছে, সুন্দরবনের একটু কাছে, ওই জায়গাতেই হতে হবে, কারণ একটু জঙ্গল হতে হবে একটু। হুম, হুম, ও জায়গায় আমি সেভাবে থাকিনি, কখনো যাইনি, অল্প হয়তো 2 একবার গিয়েছি। কিন্তু আমি বর্ণনাটাকে আমার যেখানে পরিচিত জায়গা সেই জায়গাগুলির সঙ্গে মিলিয়ে, এবং কোন কোন ক্ষেত্রে একেবারে সমতল ভূমিতে, সেখানে জঙ্গল নাই, ওখানেও প্লটটাকে নিয়ে এসে সেভাবে করেছি। তো তখন আমি ওর ভেতরে থাকতাম, একটা আহ, হুম, হুম, স্মৃতির ভেতরে থাকতাম, এই জন্য লেখাটা সহজ হতো। আর এই লেখাটাতে, এই উপন্যাসটা লিখতে আমার সবচেয়ে বড় যেটা হুম, আহ, এবারে হয়েছে উপকার, সেটা হচ্ছে যে আমি সবসময় অনেকের পরামর্শ নেই। এবারে আমাকে একজন সম্পাদক, তিনি পরামর্শ দিয়েছিলেন যে আপনি প্রথম পৃষ্ঠাতেই একটা চমক আনেন। মানে আপনার বইটা অনেক দূর পড়তে হচ্ছে, 3 4 5 10 পৃষ্ঠা, তারপরে চমকটা আসছে, আপনি প্রথম পৃষ্ঠাতেই আনেন। সেটা আমি করেছি। এমনকি গল্পের কাহিনী আমার পরিবর্তন করতে হয়েছে সে কারণে। আরো 2 3 জন কিছুটা, যেমন আরেকজন বলল যে গল্পের যে সামিট, মানে একটা হুম, হুম, অ্যাডভেঞ্চার বা একটা রহস্য ঘটছে, এক সময় শেষে চূড়ান্তে যখন যাচ্ছে, সেখানে আপনার 1 পৃষ্ঠা, কিন্তু আপনি পুরো বইটা এতক্ষণ ধরে পাঠককে নিয়ে আসলেন, এইখানে আপনি রাখেন কিছুক্ষণ তাকে। তখন আমি ওটাকে আবারও লিখলাম, লিখে প্রায় 5 পৃষ্ঠা লিখলাম। এই বইটা লেখার পরে আমার মনে হয়েছে যে বিদেশে, মানে আমেরিকা বা এ ধরনের কান্ট্রিগুলিতে যেভাবে লেখকরা লেখেন, যে পাবলিশাররা তাদের বলে পুরা ঘটনাও চেঞ্জ করে দিতে পারে, ক্যারেক্টার চেঞ্জ করে দিতে পারে, কারণ তারা এমন ভাবে ফিডব্যাক দেয় যে আপনার এই ক্যারেক্টারটা এটা হবে, এটা হবে না, মানে এটা ঠিক হওয়ার হচ্ছে, কথা নয়। হওয়ার কথা না। তখন লেখক আবার পুনরায় লেখেন। এই যে একটা ইন্টারাকশন, এটা বাংলাদেশে হয় না, কিন্তু এবার আমার ক্ষেত্রে কিভাবে যেন হয়ে গেছে, এবং আমি এটা খুব উপভোগ করেছি। হ্যাঁ, না, এই প্রশ্ন আমি কদিন আগে সাদাত হোসেনের একটা ইন্টারভিউ নিলাম।
তো হ্যাঁ, সেই প্রশ্ন সে আমি তাকে এই এই বিষয়ে তার একটা লেখা নিয়েই প্রশ্ন করেছিলাম অন্দরমহল। যেটা আমার কাছেও মনে হয়েছে, অনেকের কাছেই মনে হয়েছে। তো আম সেও বলল আমাকে যে হ্যাঁ, আমি পাঠকের আম অনুভূতিটা, পাঠকের রিঅ্যাকশনটা জানার পরে আমি অনেক পরিবর্তন এনেছি বইটার ভেতরে। আ তো এটা তো হয়, নিশ্চয়ই হয়। হয়তো আপনার ক্ষেত্রে হয়নি, কেউ খুঁজে পায়নি, আপনাকে বলেনি। কিন্তু আ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে পাঠক আসলে পড়ছে। বই শুধু প্রকাশিত হচ্ছে না, মানুষ শুধু কিনছে না বা অটোগ্রাফ নেয়ার জন্য শুধু কিনছে না। বই আসলেও পড়ছে পাঠকরা। তাই না? আম আচ্ছা, তো সায়েন্স ফিকশন নিয়ে এখানে একটু একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে বিজ্ঞান কল্পকাহিনী আ আজ নিয়ে যারা কাজ করেন, যারা লিখছেন তাদের লেখার মধ্যে আমরা ভবিষ্যতের কিছু সমাধান, ভবিষ্যতের উদ্ভাবনী যেটা এখনো আমরা পাইনি, হয়তোবা ভবিষ্যতে পাবো। এই ধরনের লেখাও আসে। তাই রিসার্চ গুলো আসে, গবেষণা চলে আসে। সেই আম আপনি কি আপনার লেখাতেও ওই ধরনের অনুসন্ধান করে লেখেন? যে এটা এত বছর পরে গিয়ে এটা হতে পারে। এ ধরনের কিছু কি আপনার লেখার মধ্যেও আসে? জি, এ ধরনের আসে। আমাদের বেশ কিছু, যেমন আসিমভ লিখতেন, তো ওনার গুলি সায়েন্স ফিকশন শুধু না, সায়েন্স মনে হতো আর কি। হুম, তারপরে কার্ল সেগানের একটা জ্যোতির্বিদ নিজেই, হুম, হুম, তার একটা নভেল আছে, সেটাও মনে হতো। হ্যাঁ, ভবিষ্যতে কি হতে পারে, যেমন আমার একটা বই আছে আপনার, সেটা হলো যে টাইম টেলিফোন নিয়ে। টাইম টেলিফোন নিয়ে, তো এই এই ধরনের একটা, যদিও এটা সায়েন্স ফিকশন, এই ধরনের একটা আইডিয়া, এবং আমি সবসময় চেষ্টা করি অভিনব একটা ধারণাকে নিয়ে আসা, বা অভিনব একটা প্লটকে নিয়ে আসা, যেন এই একই রকম অনেক আবার ওটাই নতুন মোড়কে এটা যেন না হয়। হুম, আর মেটাভার্স নামে যে বইটা আমার হুম, 3-4 বছর আগে বের হয়েছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে নতুন যে আম, ইয়াটা আসছে, ভার্চুয়াল রিয়ালিটিটা আসছে, সেটা কোথায় যেতে পারে, এবং সেটা গেলে সমাজের মানুষের কি ধরনের সমস্যার সম্মুখীন হবে বা কি ধরনের উপকার হবে, সেই জন্য সেখানে কিছু বিজ্ঞানও আছে। তো সব বইতে একইভাবে নেই, হুম, কিছু কিছু বইতে শুধুই আহ, সেখানে ভবিষ্যতে কি হতে পারে, মানুষের কল্পনার সীমানাটাকে ভেঙে ফেলা। আহ, কিন্তু অবশ্যই কিছু বইতে তেমনও আছে যে ভবিষ্যতে আমরা কি, বিজ্ঞান কি দিতে পারে বা সমাজ হুম। কিভাবে পরিবর্তন হতে পারে। সুন্দর, সুন্দর উত্তর দিলেন। আপনার লেখার সময় আমরা যদিও কথা প্রসঙ্গে অনেকবার এসেছে এই বিষয়গুলো, ও আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা সাংস্কৃতিক যে পটভূমি থেকে কি আপনি লেখা নেন কিনা? মানে আপনার যে আম অভিজ্ঞতাটা এবং আপনি যেখান থেকে বেড়ে উঠেছেন, সেটা আপনার লেখায় প্রকাশ পায় কিনা? আপনার জীবনযাপনটা? জি, সেটা সম্পূর্ণই প্রকাশ পায়। বাংলাদেশ প্রেক্ষাপটে যখন আমি লিখি, আমার বাংলাদেশ 30 বছর আগের বাংলাদেশ, মানে আমার কাছ থেকে দেখা। আর এরপরে তো টুকটাক অল্প যাই বা শুনি বা টিভিতে দেখি, কিন্তু আমি ওই 30 বছর আগের থেকেই প্রজেকশন করে আমি এখানে নিয়ে আসি, এবং কোনো ক্ষেত্রে যদি আমার সন্দেহ থাকে আমি অন্যকে জিজ্ঞেস করে নিই। হুম, 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 এমনকি একটা গল্প লেখার সময় মতিঝিলে বাঘ, আমার এক বন্ধু সে 3 দিন গিয়েছে মতিঝিলের ছবি তুলে নিয়ে আসছে বিভিন্ন জায়গায়, কারণ ওই মতিঝিল তো আর নেই নেই। 30 বছর আগে। তো কাজে ওটার বর্ণনার সময় আমার ভুল হবে, আমি রাস্তাগুলির বর্ণনা আছে, বিল্ডিং, এবং ওই বিল্ডিং এর কোথায় বাঘটা ঢুকলো, এবং সে 3 দিন গিয়েছে। প্রথম দিন আমি বললাম যে না, এই ছবিটাতে বোঝা যাচ্ছে না, ওই ওই পাশের রাস্তাটার নাম কি, রাস্তার নাম নেই, ওই দিকে একটা মসজিদ আছে ওই গলির মতো। তো আহ, এতটুকু পর্যন্ত করতে হয়েছে। তো আমি বাংলাদেশের গুলি আমি আগের থেকেই করতে পারি, এর মধ্যে তো গিয়েছি। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যখন আমি করি, তখন বেশিরভাগ আমার প্রেক্ষাপট হয় ভার্জিনিয়া অথবা আচ্ছা। ওয়াশিংটন ডিসিতে। কারণ যেহেতু আপনার জানা।
আপনার, হ্যাঁ। এটা আমার জানা। এবং যেহেতু আমার জানা এবং এ কারণে আমেরিকার কয়েকজন লেখক আছেন ওনারা ভার্জিনিয়া নিয়েই লেখেন, কারণ ওনারাও ওখানে থাকেন। আর এর আগে আমি ইজিপ্টে গেলাম আপনার 2022-এ। এই যে একটা ট্রিপ আমার মাত্র 6 দিনের, 6-7 দিনের, আমি একটা বইয়ের নাম হলো পিরামিড পিরামিড। এই বইটাতে আমি যেভাবে ইজিপশিয়ানদের মানে অল্প যেটুকু আছে ওদের ক্যারেক্টারটা, ওরা কি চিন্তা করে, কোন দেশকে ওরা মিত্র ভাবে, কোন দেশের বাইরে থেকে বোঝা যায় না, ওদের সঙ্গে কথা বললে গেলে একটা দেশে গেলে একটা বোঝা যায়। তো সেই বইটা আমি মানে মনের মতো করে চরিত্র এবং জায়গাগুলোকে তুলে ধরতে পেরেছি যেহেতু আমি গিয়েছিলাম। তো অবশ্যই আমার সংস্কৃতি বেড়ে ওঠা এবং আমার অবস্থান সেটা তো বাংলাদেশ আছেই, এবং এখানেও যে আমরা দীর্ঘদিন অবস্থান করছি সেই জায়গাগুলিও আসছে, সেই মানুষগুলিও আসছে। আপনি তো লিখছেন অনেক দিন ধরে এবং শিশু কিশোরদের জন্যই বেশিরভাগ লিখছেন, সায়েন্স ফিকশন নিয়েও লিখছেন, কিন্তু যারা নতুন করে লিখতে চায়, যাদের লেখার অভিজ্ঞতা নেই কিন্তু লিখতে চায় তাদের মনের কথাগুলো, তাদেরকে আপনি কিভাবে কি পরামর্শ দিবেন, কিভাবে লেখাটা শুরু করা যায়? জি, অবশ্যই। মানে কারো কাছে লেখা সম্পর্কে পরামর্শ চাইতে গেলে প্রথম যেটা বলবে, আমি সেটা বলতে চাই না, অনেক পড়তে হবে। তো এটা বহুল আলোচিত, বহুল আহ, ব্যবহৃত একটা উপদেশ। আহ, তো যাই হোক, সেটা তো আছেই। আহ, মানে শুরুর দিকে গোড়ার প্রথমে শুরু করলে যদি কারো না খুব ট্যালেন্টেড হয়ে থাকে যে একেবারে উপন্যাস লিখতে পারে, গদ্য লিখতে গেলে প্রথমে ছোট গল্প লেখাই ভালো। আর ছোটদের জন্য লিখতে গেলে কয়েকটা বিষয় আছে, ভাষাটা যেমন ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন যে মিসেস রহমান সোফায় বসে একটা হাসির নাটক দেখছেন, এইটা যদি আমার বইয়ের একটা লাইন থাকে, আর এই লাইনটাকে আমি অন্যভাবে লিখতে পারি যে টুটুলের মা বিকেল বেলা সোফায় বসে আম, একটা হাসির নাটক দেখছেন। এই এই দুটো একই কথা কিন্তু দুভাবে বলার কারণে একটা ছোটদের একটা বড়দের। যখন আমি টুটুলের মা বললাম তখন এটা একটা শিশু কিশোর, কারণ আমি টুটুলের চোখ দিয়েই সব দেখবো। আমি তাকে মিসেস রহমান বলবো না, তাকে বলবো কার মা কার চাচি, এভাবে বলবো, কারণ আমার বয়সটা ওটা হয়ে গেছে। তো এই ভাষার এই দিকটা, এই দৃষ্টিকোণটা মনে রাখতে হবে। আর শিশু কিশোর কিছু একটা উত্তেজনা পছন্দ, সেটা হোক হাসি, সেটা হোক অ্যাডভেঞ্চার রহস্য, আচ্ছা, সেটা হোক একটা নতুন কিছু উদ্ভাবন, সেটা কাজেই সাদামাটা করে না লেখাই ভালো হবে। বা উপদেশমূলক, যেটা উপদেশ কেউই পছন্দ করে না, শিশুরা আরো বেশি পছন্দ করে না। কাজেই ও, বইয়ের মধ্যে এই উপাদানগুলিকে রাখতে হবে আর কি, রাখা ভালো হবে। বিশেষ করে একটু কৌতুক, মজা, অন্য কিছু না থাকলেও সেটা, অথবা যদি রহস্য, অ্যাডভেঞ্চার, যে জনরারই হোক। আর ওই তাদের যে ফ্যামিলির, পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক, তার হয়তো ছোট ভাইয়ের সঙ্গে তার ভালো যাচ্ছে না, বা দুই যমজ ভাই বা বোন হয়তো আহ, তার সঙ্গে 3 দিন কথা বলছে না, এই এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট বড়দের থেকে ছোটদের। আচ্ছা। এবং তাদের যে বন্ধু বান্ধবের সঙ্গে তাদের যে ইন্টারাকশন, তাদের যে শত্রুতা হয় সাময়িক, এগুলি। তো এটাই আমার পরামর্শ থাকবে, খুব যত্ন নিয়ে লেখা উচিত। অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় যাচ্ছে, বইমেলাতে বই প্রকাশিত হয়েছে, তারপর নিজের প্রফেশন তো আছে, এবার দেশে যাচ্ছেন বইমেলাতে অংশ নিতে? এবার যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়া হবে বলে মনে হয় না। আচ্ছা, তবে কোথায় এখানে পাওয়া যাচ্ছে, কোন এই বইটা স্টলটা? পাঞ্জেরি পাবলিকেশনস এর প্যাভিলিয়ন নাম্বার 29, 29 নম্বর প্যাভিলিয়নে এটা পাওয়া যাচ্ছে, রকমারিতেও পাওয়া যাচ্ছে এই আচ্ছা। বইটি। তো দর্শক এবং পাঠক যারা মোস্তফা তানিমের কামলার খালের রহস্যময় বৃক্ষ তা আপনাদের সংগ্রহে রাখতে চান এবং পড়তে চান, তারা অবশ্যই পাঞ্জেরি থেকে কিনতে পারেন এবং রকমারি থেকে কিনতে পারেন বইটি। আর
ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। বিদায় নিই তাহলে। আপনার সর্বশেষ আপনার পাঠকদের জন্য আপনি যদি কিছু বলতে চান। অবশ্যই। আমি মনে করি যে লেখক লিখেই পাঠকের জন্য। কোনো পাঠক যদি একটা বই পড়ে যদি মনে করে যে আনন্দ পেলাম বা সময়টা ভালো গেল অথবা কিছু জানতে পেলাম, সেটাই সার্থকতা। তো আমি বলবো যে পাঠক এই বইটি পড়ে আনন্দ পাবেন, এবং আমি বড়দের এই বইটি পড়ার জন্য বিশেষভাবে আহ, অনুরোধ করব, কারণ এই বইয়ের মধ্যে বড়দের অনেক উপাদান আছে। অনেক উপাদান আছে, এবং সেটাই ওইখানটাতে আমি শুরু করেছিলাম যেটা দিয়ে শিশু কিশোরের সাথে সাথে বড়রাও এটা উপভোগ করবেন। এবং খুব ভালো ভালো রিভিউ দেখছি। তো তাহলে আম, শুধু দর্শক যারা এতক্ষণ কবিতার সাথে ছিলেন, যারা মোস্তফা তানিমের সাথে আমার কথোপকথন দেখলেন, তাদের অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের আগ্রহ থাকলে, ইচ্ছে থাকলে বইটি কিনে পড়তে পারেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্তফা তানিম, আপনার ভবিষ্যৎ আম, আরো সুন্দর হোক, উজ্জ্বল হোক। লেখক হিসেবে আপনার নাম ছড়িয়ে পড়ুক সেই আশা করছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও ডাকার জন্য। আপনার এই অনুষ্ঠানের শুভকামনা করছি। উত্তরোত্তর আপনিও আরো বেশি দর্শকের কাছে নিজেকে প্রকাশ করুন। ধন্যবাদ।